শুধু এয়ার টিকেটের খরচে ব্যাংকক ঘুরে আসুন সহজে। আজকের ভিডিওতে আলোচনা করছি কিভাবে মাত্র এয়ার টিকেটের মূল্যে এবং খুব সহজ উপায়ে আপনারা ব্যাংকক সিটি ট্যুর করতে পারবেন। 2 দিনের ট্রিপে কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে আপনারা আইটিনারি ডেভেলপ করবেন ইত্যাদি সকল তথ্য। এছাড়াও জুন 2026 থেকে থাই গভর্নমেন্ট থাইল্যান্ড ভ্রমণে যে নতুন নিয়ম চালু করেছে সেটি নিয়েও আমি আলোকপাত করছি এই ভিডিওতে। যারা থাইল্যান্ড ভ্রমণে ভিসা অ্যাপ্লিকেশন, আইটিনারি ডেভেলপমেন্ট, হোটেল বুকিং এবং থাইল্যান্ডের বিভিন্ন জনপ্রিয় শহর ভ্রমণে আগ্রহী তারা চাইলে এই প্লেলিস্টের ডেসক্রিপশন বক্স থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন, যেখানে আমি খুব নিখুঁতভাবে এবং সম্পূর্ণ তথ্য দিয়ে সেই ভিডিওগুলো তৈরি করেছি। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। ব্যাংকক পৌঁছে প্রথম দিন রুম চেক ইনের পর আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই 3টি জনপ্রিয় স্পট ঘোরার জন্য। নাম্বার 1 ওয়াট ফু, নাম্বার 2 ওয়াটারুন এবং নাম্বার 3 ব্যাংককের হাইস্ট পিক বেয়ক স্কাই টাওয়ার। তো এই 3টি স্থান আমরা কিভাবে ঘুরলাম চলুন সেই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমরা ওয়াট ফু ঘুরতে যাই। ব্যাংকক সিটি ট্যুরে সুন্দর সকল স্থাপনাগুলোর মধ্যে ওয়াট ফু অন্যতম। এটি ব্যাংককের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত এবং রাজপ্রাসাদ ও গ্র্যান্ড প্যালেসের পাশে অবস্থিত একটি বিশাল স্থাপনা। আমরা এখন ওয়াট ফুতে প্রবেশ করছি। এটির প্রবেশের পথের ঠিক বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। প্রত্যেক বিদেশি নাগরিকদের জন্য ওয়াট ফু ভ্রমণের ক্ষেত্রে 300 বাতের টিকিট পারচেজ করতে হবে। পিক সিজনে ওয়াট ফু এর টিকিট কাউন্টারে সবসময় একটা ভিড় থাকেই। বুদ্ধিমানের কাজ হবে আপনি এটার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই টিকিট পারচেজ করে না। শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে টিকিটের কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য 300 বাতের টিকিট পারচেজ করতে হয়। চলুন এটির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেই। ওয়াট ফু এর ইতিহাস প্রায় 17শো শতাব্দীতে শুরু হলেও বর্তমান রূপটি মূলত 1800 ও 19 শতকে গড়ে ওঠে। 1782 সালে ব্যাংকককে রাজধানী ঘোষণা করার পর রাজা রামা 1 পুরনো মন্দিরটি সংস্কার ও সম্প্রসারণ করে। পরবর্তীতে রাজা রামা 3 এর শাসনামলে মন্দিরটিকে আরও বিস্তৃত করা হয় এবং এখানে অসংখ্য শিলালিপি, ভাস্কর্য ও শিক্ষামূলক নিদর্শন সংযোজন করা হয়। এই মন্দিরটিকে অনেক সময় থাইল্যান্ডের প্রথম জনসাধারণের বিশ্ববিদ্যালয় বলা হয়, কারণ এখানে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য ও ঐতিহ্যবাহী চিকিৎসা সম্পর্কিত জ্ঞান পাথরের ফলকে খোদাই করে সংরক্ষণ করা হয়েছিল। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। ওয়াট ফু থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ রাজকীয় বুদ্ধ মন্দির। এখানে অসংখ্য বুদ্ধমূর্তি, স্তূপ এবং ধর্মীয় স্থাপনা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হল প্রায় 46 মিটার দীর্ঘ ও 15 মিটার উচ্চ সুবিশাল শায়িত বুদ্ধমূর্তি, যা বুদ্ধের নির্বাণ লাভের মুহূর্তকে প্রতীকায়িত করে। মূর্তিটির পায়ের তলায় মুক্তার নকশায় 108টি শুভ লক্ষণের অলঙ্করণ রয়েছে, যা বুদ্ধ শিল্পকলার অসাধারণ নিদর্শন। ওয়াট ফুকে ঐতিহ্যবাহী থাই মাসাজের জন্মস্থান হিসাবেও বিবেচনা করা হয়। এখানকার মাসাজ স্কুল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে আসে। থাই চিকিৎসা ও মাসাজ বিদ্যার সংরক্ষণ ও প্রচারে এই মন্দিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ওয়াট ফু থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক পর্যটক এখানে আসেন। এই স্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশাল শায়িত বুদ্ধমূর্তি, বিশ্বের অন্যতম বৃহৎ এবং ব্যাংককের প্রধান আকর্ষণ, মনোরম স্থাপত্য, রঙিন টাইলস, চেডি ও ভাস্কর্য পর্যটকদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী থাই ম্যাসাজের অভিজ্ঞতা নিতে বহু বিদেশি পর্যটক এখানে আসেন। মন্দিরটি ব্যাংককের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্রবিন্দু হওয়ায় আশেপাশের ব্যবসা, হোটেল ও রেস্তোরাঁ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এটি থাইল্যান্ডের সংস্কৃতি, ধর্ম ও শিল্পকলাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমন কোনো পর্যটকই পাওয়া যাবে না যারা থাইল্যান্ডের ব্যাংকক ভ্রমণ করেছেন কিন্তু ওয়াট ফো বা ওয়াটারন ভ্রমণ করেননি। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা ব্যাংকক সিটি ট্যুরে অবশ্যই ওয়াট ফোকে আপনাদের তালিকাভুক্ত করে নিন এবং ওয়াট ফো ভ্রমণ শেষে আপনাদের অভিজ্ঞতা কমেন্টস করে জানাতে পারেন। পুরো ওয়াট ফো ঘুরতে আপনাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমার পরামর্শ হলো আপনারা খুব সকালে অথবা বিকালে 3 থেকে 3.5 ঘন্টা সময় নিয়ে ওয়াট ফো ভ্রমণে যাবেন। এতে করে সম্পূর্ণ ওয়াট ফো আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন, কেননা সকালে এবং বিকালে পর্যটকদের প্রেসার খুব কম থাকে। অন্যান্য সময়ে পর্যটক যেমন থাকবে তেমনি তাপমাত্রা অনেক বেশি থাকে। So I suggest you can visit the Wat Pho in early morning or afternoon. যাই হোক, আমাদের 2 জনের ওয়াট ফো ঘুরতে মোট খরচ হয় মাত্র 600 বাত। এখন চলুন দেখে আসি ওয়াট আরুন। চেক আউট করেছি, আমরা ওয়াট আরুনের জন্য ওইদিকে চেক ইন করবো। ওয়াট ফো থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ওয়াট আরুনের অবস্থান। তবে সেখানে পৌঁছাতে গেলে আপনাকে জেব্রা ক্রসিং অতিক্রম করে ফেরি পাস হয়ে তারপরে ওয়াট আরুন দেখতে হবে। চলুন আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। নদীর পার্শ্ববর্তী এই স্থানটি খুব জমজমাট। এখানে আপনারা থাইল্যান্ডের বিখ্যাত ডাব বা নারিকেল খেতে পারেন খুব অল্প খরচে। মাত্র 30 বাতে আপনারা যে ডাব পাবেন সেটি বাংলাদেশে 200 থেকে 250 টাকায় পাবেন না। সো আই রিকমেন্ড আপনারা অবশ্যই সেখান থেকে ডাব বা অন্য ফল ট্রাই করতে পারেন। আমরা ঠিক এই পথটি ধরে এখন ফেরিঘাটে যাচ্ছিলাম এবং ফেরিঘাটে পৌঁছাতে পৌঁছাতে এখানকার ছোট যে শপিং মল আছে সেটি আমরা ঘুরে দেখলাম। পাশাপাশি এখানে অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা আপনাকে ব্যাংকক সিটি ট্যুরের বিভিন্ন দর্শনীয় জায়গায় নিয়ে যেতে চাইবে। আমি সাজেস্ট করব আপনারা নিজেরাই নিজেদের মতো করে ভ্রমণ করুন। এগুলোর মধ্যে অনেক স্ক্যাম রয়েছে, আপনারা কিন্তু সেগুলো ট্র্যাপে পড়লে অনেক ফাইন্যান্সিয়াল লস করবেন। সো আমরা সেই সার্ভিসগুলো নিই। আমরা ঠিক এখন মোটামুটি একেবারেই ফেরিঘাটের কাছাকাছি এসে গেছি। আমরা ফেরিঘাট এবং কিভাবে নদী পার হলাম এবং কিভাবে ওয়াটারুন ঘুরে দেখলাম, চলুন সেই অংশগুলো একটু দেখে নিই। ওয়াট ফো এবং ওয়াটারুনের মাছ দিয়ে প্রবাহিত নদীটির নাম চাও ফায়রা রিভার। এই নদীটি ব্যাংককের প্রধান জলপথ এবং শহরের ইতিহাস, বাণিজ্য ও পর্যটনের অন্যতম কেন্দ্র। ওয়াট ফো থেকে ওয়াটারুন যেতে অনেক পর্যটক নৌকা বা ফেরি ব্যবহার করেন, কারণ নদী পার হলেই ওয়াটারুনের ঘাটে পৌঁছানো যায়। আমরা ফেরি দিয়ে ওয়াটারুন ভ্রমণ করতে গিয়েছিলাম এবং অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে এই ঐতিহাসিক নদীটি পার হতে আমাদের মাত্র জনপ্রতি 5 বাত করে লেগেছিল এবং আসতে 5 বাত করে লেগেছিল। অর্থাৎ 10 বাত দিয়েই কেউ চাইলে ফেরি পার হয়ে ওয়াটারুন ভ্রমণ করতে পারেন। ওয়াট আরুনের এন্ট্রি পয়েন্ট সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু ওয়াটারুন ভ্রমণ করতে বিদেশি পর্যটকদের আবার 250 বাত করে প্রদান করতে হয়। যাই হোক, বিশেষ করে সূর্যাস্তের সময় এই নদীর 2 তীরের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এখন চলুন ওয়াটারুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। ওয়াটারুন থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং ব্যাংককের অন্যতম প্রতীক। ওয়াটারুনের ইতিহাস ওয়াটোয়া কিংডম যুগ পর্যন্ত বিস্তৃত। তখন এর নাম ছিল ওয়াট মাকক। পরের রাজা কিং তাসকিন 1766 সালে রাজধানী থনবুরিতে স্থানান্তর করার পর মন্দিরটির গুরুত্ব অনেক বেড়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে সূর্যোদয়ের সময় এখানে পৌঁছানো শুভ লক্ষণ, তাই এর নামকরণ করা হয় ওয়াট আরুন, যার অর্থ ভোরের মন্দির। ওয়াটারুনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর প্রায় 70 থেকে 80 মিটার উঁচু কেন্দ্রীয় প্রাং, যা হ্যামার শৈলীর স্থাপত্যে নির্মিত। পুরো টাওয়ারটি রঙিন চীনা পোর্সোলিন, সিরামিক ও শামুকের খুল দিয়ে অলঙ্কৃত, যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। চারপাশে 4টি ছোট প্রাঙ্ক রয়েছে, যা চারদিকের প্রতীক হিসেবে বিবেচিত। এটি একটি সক্রিয় বুদ্ধ মন্দির, যেখানে ভিক্ষুরা নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন। থাই সংস্কৃতি ও বুদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে ওয়াটারুন বিশেষ মর্যাদা লাভ করেছে। ওয়াটারুন ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে আসেন। মন্দিরের চূড়ায় উঠে শহর ও নদীর অসাধারণ দৃশ্য দেখা যায়। সন্ধ্যায় আলোকসজ্জায় মন্দিরটি সৌন্দর্য আরো বেড়ে যায় এবং নদীর ওপর থেকে এর দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর।
যাই হোক, ওয়াটারন শুধু একটি মন্দির নয়, এটি থাইল্যান্ডের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন, যা ব্যাংকক ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। আপনারা যারা ওয়াট ফ্রু ভ্রমণ করবেন, আই স্ট্রংলি রিকমেন্ডেড অবশ্যই আপনারা ওয়াট আরনও ভ্রমণ করুন। তবেই আপনারা ওয়াট ফ্রু এবং ওয়াট আরনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সন্ধ্যায় আমরা বেইয়ক স্কাই টাওয়ারে দুর্দান্ত সময় উপভোগ করি। এটি ব্যাংককের হাইয়েস্ট পিক অথবা সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে আপনি পুরো ব্যাংককের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। 84 তলা বিশিষ্ট এই হোটেলটির এন্ট্রি টিকিটের মূল্য জন প্রতি 430 বাত। যেহেতু আমরা 2 জন গিয়েছিলাম, আমরা 860 বাতে দুটো টিকিট কেটেছিলাম। এই টিকিটের সাথে আমরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পেয়েছিলাম। এছাড়া আমরা আমাদের মতো করে সময় সেখানে স্পেন্ড করতে পেরেছি। এখানে কোনো টাইম বাউন্ড নেই যে আপনি 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা থাকতে হবে। তবে এই স্থানটি থেকে পুরো ব্যাংককের দুর্দান্ত ভিউ আপনি দেখতে পারবেন। 84 তলা হলেও এই ভবনটি সর্বোচ্চ 83 তলা পর্যন্ত আপনি যেতে পারবেন, এবং সেখানে যাওয়ার জন্য আপনাকে কয়েকটি স্টেপস ফলো করতে হবে। প্রথমে আপনাকে 17th ফ্লোরে গিয়ে টিকিট পারচেস করতে হবে, আর আপনার টিকিট পারচেস করা থাকলে সেটা তাদেরকে দিতে হবে। তাদের প্রতিনিধি আপনাদেরকে 77th ফ্লোরে নিয়ে যাবেন, অর্থাৎ 77 তলায় আপনাদেরকে নিয়ে যাবেন। লিফটে ওঠার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কেননা প্রতি 1 সেকেন্ডের কম সময়েও আমরা একটি ফ্লোর অতিক্রম করছিলাম। পুরো 77 তলায় উঠতে আমাদের সময় লেগেছিল মাত্র 56 থেকে 57 সেকেন্ড, যেমনটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবিশ্বাস্য একটি ব্যাপার। এই টাওয়ারে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেল 4:30 থেকে 5টা, কেননা তখন সূর্যাস্ত হয় এবং পুরো ব্যাংককটি আপনি ছবির মতো করে দেখতে পারবেন। আমরা ঠিক সেই সময়টিতে সেখানে পৌঁছেছিলাম এবং আমরা পুরো ব্যাংককের সৌন্দর্য উপভোগ করেছিলাম। 77th ফ্লোরের স্থানটি এক কথায় স্প্লেন্ডিড বা চমৎকার। এখান থেকে একই সাথে আপনি পুরো থাইল্যান্ডের ভিউ দেখতে পারবেন, পাশাপাশি ড্রিঙ্কস বা কেউ কেউ চাইলে সেখানে ডিনারও করতে পারে। সেজন্য অবশ্য অতিরিক্ত পে করতে হয়। আমরা যেহেতু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পেয়েছিলাম, আমরা সেখানে বসে ড্রিঙ্কসই নিচ্ছিলাম এবং পুরো থাইল্যান্ডের ভিউ দেখছিলাম। এটি যেন এক অসাধারণ মুহূর্ত। এই টাওয়ারটিতে বেশ কয়েকটি ফটোজেনিক এরিয়া আছে। তারপর আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছবি শ্যুট করে আমরা হোটেলে ব্যাক করি এবং প্রথম দিনের জার্নি এখানে শেষ করি। আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ব্যাংকক ভ্রমণে যাবেন অন্ততপক্ষে এই হাইয়েস্ট পিক অবশ্যই হচ্ছে গিয়ে দেখে আসবেন। অর্থাৎ ব্যাংককের সর্বোচ্চ সৌন্দর্য দেখতে চাইলে আপনাদেরকে এই টাওয়ারের সর্বোচ্চ উঁচুতে উঠতে হবে এবং যেখান থেকে আপনি পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, ব্যাংকক ভ্রমণে থাই গভর্নমেন্ট নতুন যে নিয়মটি চালু করেছে সেটি হচ্ছে এখন থেকে প্রতি ট্যুরিস্টকে অবশ্যই ইমিগ্রেশনের সময় 20,000 বাত সাথে নিয়ে যেতে হবে এবং সেটি প্রমাণ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। ব্যাপারটি অবশ্যই থাইল্যান্ড ভ্রমণের পূর্বে মাথায় রাখবেন। দ্বিতীয় দিন খুব সকালে আর্লি ব্রেকফাস্ট করে কোনো রকম সময় নষ্ট না করে একটা গ্র্যাব নিয়ে আমরা বের হয়ে যাই অ্যানসিয়েন্ট সিটি দেখার জন্য। যারা অল্প সময়ে থাইল্যান্ড ভ্রমণে আসেন তারা অবশ্যই অ্যানসিয়েন্ট সিটি ভ্রমণ করে থাকেন। যেহেতু আমাদের দ্বিতীয় দিনে টার্গেটই ছিল অ্যানসিয়েন্ট সিটি ভ্রমণ করা, তাই আমরা খুব দ্রুত অ্যানসিয়েন্ট সিটিতে পৌঁছে যাই। আমরা মোটামুটি 760 বাত দিয়ে দুটো টিকিট কেটেছি ডিসকাউন্টে। টিকিটের প্রাইস ছিল প্রায় 1200 বাতের উপরে, 45% আমরা ডিসকাউন্ট পেয়েছি। তারপর আমরা ভিতরে প্রবেশ করে সেখান থেকে আমরা ট্রাম্পে টিকিট কেটেছি। এখানে আমি একটু ভুল করেছি, ট্রাম্প নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যায়, সেটি আমার জানা ছিল না। অন্যথায় আমি টুকটুক কিংবা ছোটো গাড়ি ভাড়া করতে পারতাম, সেই ক্ষেত্রে আবার চার্জ বেশি হতো।
প্রায় 350 থেকে 400 বাত লাগতো। তো তারপরে আমার কাছে মনে হলো যে ওটা হলেও ভালো হতো, কারণ ট্রাম্প দিয়ে আমাদেরকে ঘোরাবে 1 ঘন্টা 45 মিনিটের মতো, এবং এই 1 ঘন্টা 45 মিনিট আসলে পুরো অ্যানসিয়েন্ট সিটি ঘুরে দেখা কতটুকু পসিবল হবে আই ডোন্ট নো। সো তারপরে এখন যেহেতু টিকিট করে ফেলছি, এখন আর কোনো অল্টারনেটিভ নেই, সো আই হ্যাভ টু ওয়েট। এই যে দেখেন পুরো অ্যানসিয়েন্ট সিটি এত চমৎকার, এত চমৎকার। যারা ব্যাংককে ভ্রমণে আসবেন, যদি অ্যানসিয়েন্ট সিটি ট্রাভেল না করেন, আই থিঙ্ক আপনি অনেক বড় কিছু মিস করে যাবেন। হ্যাঁ, অনেকেই বলবে গ্র্যান্ড প্যালেসের কথা, আমি বলবো গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো কিংবা ওয়াট আরুন, এগুলোর চেয়ে শতগুণে, শত শত ডজন ডজন গুণে হচ্ছে অ্যানসিয়েন্ট সিটি এগিয়ে আছে, কারণ এখানে আসলে আপনি সব ফ্লেভার একই সাথে পাবেন। সো আই হাইলি রিকমেন্ড টু। চৈনিক স্থাপনায় তৈরি এই অ্যানসিয়েন্ট সিটির দৈর্ঘ্য আনুমানিক 1600 একর। ওকে, এখন আমরা ঘুরে দেখছি পুরো অ্যানসিয়েন্ট সিটি ব্যাংকক। নাইস, দেখো কত সুন্দর। ট্রাম্পে চড়ার পূর্বে ট্রাম্প গাড়ি নিয়ে আমার একটি রং কনসেপ্ট ছিল। পরবর্তীতে যখন আমরা এই ট্রাম্প গাড়িতে পুরো অ্যানসিয়েন্ট সিটি ভ্রমণ করেছি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য পারফেক্ট ভেহিকল টু এনজয় দ্য হোল বিউটি অফ দ্য অ্যানসিয়েন্ট সিটি। কেননা এটি এত ধীরে ধীরে চলে যে আপনি সব কিছুই দেখতে পারবেন, এবং একটা নির্দিষ্ট সময় আপনাকে দিবে, যে সময় আপনি পুরোপুরি ঘুরে দেখতে পারবেন। আর ট্রু সেন্সে পুরো অ্যানসিয়েন্ট সিটি 1600 একরের অ্যানসিয়েন্ট সিটি আপনি চাইলেই 2 ঘন্টায় বা 3 ঘন্টায় ঘুরে দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে পুরো দিনটাই লেগে যেতে পারে। আমাদের যেহেতু টার্গেট ছিল দুপুর পর্যন্ত অ্যানসিয়েন্ট সিটি ঘুরে দেখব, আলহামদুলিল্লাহ আমরা আমাদের টার্গেট অনুযায়ী পুরো অ্যানসিয়েন্ট সিটির যে সৌন্দর্য আছে সেটা আমরা উপভোগ করতে পেরেছিলাম। ট্রাম্প গাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পয়েন্টে গিয়ে থামাবে এবং আপনাকে একটি সুনির্দিষ্ট টাইম দিবে, যে সময়ের মধ্যে আপনি আপনার নির্দিষ্ট জায়গাটি ঘুরে দেখবেন। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, ট্রাম্প গাড়িটি আপনি মিস করে গেলে কোনো সমস্যা নেই, কেননা অনেকগুলো ট্রাম্প গাড়ি রয়েছে, যেটি আপনি মিস করে গিয়েছেন সেটি হয়তো বা পরবর্তী চ্যানেলে চলে গিয়েছে, কিন্তু পিছনে যেটি আছে সেটি দিয়ে আপনি আবার পুনরায় ঘোরাঘুরি করতে পারবেন। এই অ্যানসিয়েন্ট সিটির ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে। রয়েছে মিনি চিড়িয়াখানা, শত বছরের পুরনো স্থাপনা, এছাড়াও রয়েছে বিভিন্ন লেক, কিংবা আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন ফ্লোটিং মার্কেটেরও ফ্লেভার। যারা ফ্লোটিং মার্কেট আগে ভ্রমণ করেননি তাদের জন্য এটি একটু টিপস হতে পারে। একই খরচে আপনারা চাইলে অ্যানসিয়েন্ট সিটির অন্তর্গত যে ফ্লোটিং মার্কেট আছে সেটিও ঘুরে দেখতে পারেন। এই অ্যানসিয়েন্ট সিটি ঘুরতে ঘুরতে কখন যে সময় শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তাই পরামর্শ হলো অবশ্যই ঘোরাঘুরির পূর্বে একটি নির্দিষ্ট টাইম প্ল্যান রেখে তারপর হচ্ছে সময় সেখানে ইনভেস্ট করবেন। প্রসঙ্গক্রমে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, অ্যানসিয়েন্ট সিটির ভিতরে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই। তাই যারা সারাদিনের জন্য এটার ভিতরে প্রবেশ করবেন অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখবেন। আমি সাজেস্ট করব সেখানে যেহেতু তাপমাত্রা বেশি থাকে তাই পর্যাপ্ত পরিমাণ পানি সাথে নিয়ে যাওয়া, কিংবা শুকনো খাবার যেমন খেজুর,
বাদাম, কলা বা অন্য কোনো ড্রাই ফুড আপনি সাথে নিতে পারেন। এটি আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে সহায়তা করবে। যাই হোক, এনসিয়ান্ট সিটির দক্ষিণ পাশে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ এবং অন্যান্য জীবজন্তুও রয়েছে। আপনারা চাইলে সেখানে নেমে সেই জায়গাটাও ভিজিট করে দেখতে পারেন। চলুন আমরা সেই দিকে যাচ্ছি এবং সেই দিকের কিছু দুর্দান্ত ভিউ আপনাদেরকে দেখাই। যাই হোক, আমরা প্রায় 4 ঘন্টা সময়ের মতো এনসিয়ান্ট সিটির ভিতরে ছিলাম এবং যতটুকু পেরেছি দেখেছি, যতটুকু পেরেছি ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা এখান থেকে চেক আউট করে থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক ভিজিট করেছিলাম। আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরব। চলুন শেষ মুহূর্তে এনসিয়ান্ট সিটির কিছু দুর্দান্ত দৃশ্য দেখে নিই। এই অ্যানসিয়েন্ট সিটির ভিতরে যা যা করা যাবে না, প্রথমত এটিকে কোনোভাবে নোংরা করা যাবে না। যে কোনো অপ্রয়োজনীয় জিনিস ফেলার জন্য আপনারা বিভিন্ন পয়েন্টে বিন পেয়ে যাবেন। থাইল্যান্ড কর্তৃপক্ষ অ্যানসিয়েন্ট সিটির সৌন্দর্য রক্ষার্থে ট্যুরিস্টদেরকে এই ব্যাপারগুলোতে বারবার সতর্ক করে থাকে। ব্যাংকক সিটি ট্যুরের দ্বিতীয় দিনে সর্বশেষ যে প্লেসটি আমরা ভ্রমণ করি সেটি হচ্ছে লুম্বিনী পার্ক। এটি শহরের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক সবুজ উদ্যানগুলোর একটি। প্রায় 142 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ককে অনেকেই ব্যাংককের ফুসফুস বা সেন্ট্রাল পার্ক অব ব্যাংকক বলে অভিহিত করেন। এই লুম্পিহিনী পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন থাইল্যান্ডের রাজা বাজিরাবুদ্ধ। 1920-এর দশকে এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য পরিকল্পিত হলেও পরে সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কে রূপান্তরিত হয়। এটি থাইল্যান্ডের প্রথম পাবলিক পার্ক হিসাবে পরিচিত। এই পার্কটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বিশাল আকৃতির হ্রদ, যেখানে প্যাডেল বোট বা রাজহাঁস আকৃতির নৌকা ভাড়া করে ঘুরে বেড়ানো যায়। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ হাঁটা ও জগিং ট্র্যাকের রাস্তা, যা সকালে ও সন্ধ্যায় ব্যায়ামপ্রেমীদের ভিড়ে মুখর থাকে। বড় বড় ছায়াঘেরা গাছ, ফুলের বাগান ও শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে মুক্তির অনুভূতি দেয়। শিশুদের খেলার স্থান, উন্মুক্ত ব্যায়ামাগার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে নির্দিষ্ট এলাকা। লুম্বিহিনী পার্কের সবচেয়ে আলোচিত আকর্ষণ হলো এখানকার বিশাল আকৃতির এশিয়ান ওয়াটার মনিটর টিকটিকি। অনেকটা কুমিরের মতো দেখতে এই ধরনের প্রাণী মোটেও আক্রমণাত্মক নন। এদের অনেকেই 1 থেকে 2 মিটার পর্যন্ত লম্বা দেখা যায়। সাধারণত এরা মানুষের জন্য আক্রমণাত্মক হয় না, তবে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও খাবার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যটকদের জন্য কেন এই পার্ক এত জনপ্রিয়? সকালের সূর্যোদয়ের সময় বা বিকেলে সূর্যাস্তের আগে পার্কটি সবচেয়ে সুন্দর লাগে। অনেক স্থানীয় মানুষ এখানে তাই যোগব্যায়াম, দৌড়ানো ও হাঁটার জন্য আসেন। চারপাশের উঁচু অট্টালিকার মাঝখানে সবুজ প্রকৃতির এই সমন্বয় পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে।
যাই হোক, দ্বিতীয় দিনের শেষ দিকে লুম্বিনী পার্ক ভ্রমণটি আমাদের জন্য প্রশান্তিকর ছিল, যেখানে আমরা ফ্রিতে বুট রাইড করার সুযোগ পেয়েছিলাম এবং যেহেতু আমাদের বেবি বয় সাথে ছিল তাই সেই সময়টি সবচেয়ে বেশি উপভোগ করেছে। আরো একটি বিষয় উল্লেখ করতে চাই, যারা থাইল্যান্ড ভ্রমণ করতে চান, ইতিমধ্যে থাইল্যান্ড ভ্রমণের আদ্যপন্ত নিয়ে 5 থেকে 6টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, যেখানে ভিসার আবেদন থেকে শুরু করে আইটিনারি ডেভেলপমেন্ট, কিভাবে ফুকেট ভ্রমণ করবেন, কিভাবে পাতায় ভ্রমণ করবেন, পাতায় কোথায় কোথায় ভ্রমণ করবেন, কিংবা ফুকেটের কোথায় কোথায় ভ্রমণ করবেন, কোন কোন জায়গা থেকে প্যাকেজ নেবেন, খুব কম খরচে হোটেল ভাড়া পাবেন, কি ধরনের যানবাহন ব্যবহার করবেন, কোথায় হালাল খাবার পেতে পারেন ইত্যাদি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই প্লে লিস্ট ঘুরে আসুন, নিশ্চয়ই আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। আরও একটি টিপস দিচ্ছি, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আপনি চাইলে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় অংশটুকু ভিডিও থেকে দেখে আসতে পারেন। খরচের ব্যাপার নিয়ে বলতে গেলে ব্যাংকক এই ট্যুরে আপনাদের জনপ্রতি খরচ হবে 45 থেকে 46 হাজার টাকা। খরচের সামারি আমি স্ক্রিনে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। হোটেলের ব্যাপারে আমি হোটেলের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেখান থেকে হোটেল চুজ অ্যান্ড পিক করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ।